আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আমাকে সবাই শুনতে পাচ্ছেন। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্লজ। আজকে আমরা ক্লজ নিয়ে আলোচনা করব। আমাদের পরীক্ষার হলে অনেক সময় নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, বিভিন্ন ধরনের ক্লজ নিয়ে অনেক সমস্যা হয়। সো এই বিষয়গুলো আশা করছি আজকে আলোচনা করার পর আপনাদের ক্লজ সংক্রান্ত যত সমস্যা আছে সবগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, প্রথমে আমরা একটু দেখে নিই ক্লজ কত ধরনের হতে পারে। ক্লজ তিন ধরনের হতে পারে, এটা আমরা সবাই জানি। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এবং কোঅর্ডিনেট ক্লজ সেটিও মূলত এক প্রকারের প্রিন্সিপাল ক্লজ। আমরা যদি দেখি যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজগুলো, তাহলে আমরা বাক্যের মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স, যেগুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্য থেকে যেগুলো কমপ্লেক্স সেন্টেন্স, সেই সেন্টেন্সগুলোতেই মূলত প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজগুলো পাওয়া যায়। আপনারা এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন, আই নো এটা একটা ক্লজ, আবার ওয়াই হি ডিড ইট সেটি আরেকটি ক্লজ। আমরা গতদিন বলেছিলাম যে ক্লজ বলা হবে যদি কোনো ক্লজ মানে বাক্যাংশ, বাক্যের অংশ। এখানে যেমনটি দেখতে পাচ্ছেন, একটি বাক্য এবং একটি বাক্যের বাম পাশে একটি অংশ এবং ডান পাশে একটি অংশ, বাম পাশে একটি অংশ এবং ডান পাশে একটি অংশ, দুটি অংশতেই ফাইনাইট ভার্ব রয়েছে। প্রথম অংশটাতে দেখুন নো এবং পরের অংশটাতে দেখুন ডিড, এই দুটো কিন্তু ফাইনাইট ভার্ব। যখন একটা বাক্যে দুইটা অংশে ফাইনাইট ভার্ব থাকবে তখন দুইটা অংশকে আমরা আলাদা আলাদা ক্লজ বলবো। এবং প্রিন্সিপাল ক্লজ হচ্ছে স্বাধীন ক্লজ, আই নো। আমরা যদি বাক্য থেকে আলাদা করে ফেলি বাম পাশের অংশটাকে, আই নো, এটা কিন্তু আলাদা করে ফেললেও বাক্যের কিন্তু সম্পূর্ণরূপে অর্থটা অবিকৃত থাকবে, এটা কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে সক্ষম। এই জন্য এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর হোয়াই হি ডিড ইট, এটা হচ্ছে মানে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। হোয়াই হি ডিড ইট যদি আলাদা করি আমরা, তাহলে কিন্তু এটা অর্থ পুরোপুরি দিতে সক্ষম হবে না। এই জন্য এটাকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ অধীনস্থ ক্লজ। যাকে এটা নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব। এরপর আরেকটি দেখুন, কোঅর্ডিনেট ক্লজ। আমরা সবাই জানি যে কম্পাউন্ড সেন্টেন্স যেগুলো আছে, কম্পাউন্ড সেন্টেন্সে যে ক্লজগুলো থাকে, যেমন এখানে হি ট্রাইড, তারপরে বাট হি ফেইল্ড, সে চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো। এখানে দুটো অংশ দেখতে পাচ্ছি কম্পাউন্ড সেন্টেন্সে, এই দুটো অংশকে প্রত্যেকটাকেই বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের যে প্রত্যেকটি ক্লজকেই বলা হয় কোঅর্ডিনেট ক্লজ, এবং এরা স্বাধীন ক্লজ। এই জন্য এগুলো প্রিন্সিপাল ক্লজের সমতুল্য। কিন্তু তারপরেও যেহেতু এটা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে আছে এবং কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হয়, এই জন্য এই ক্লজগুলোকে আমরা কোঅর্ডিনেট ক্লজও বলতে পারি। যাই হোক, তাহলে আমরা একটু প্রসিড করি। পরীক্ষায় যেটি আমাদের যেই ক্লজটা নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম হয় এবং যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেটি তিন রকম হতে পারে। কাজের উপর ভিত্তি করে এটা আসলে তিন রকম হতে পারে। সাবঅর্ডিনেট ক্লজটি আমরা কিন্তু আগেই বলেছি যে সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে থাকা সাবঅর্ডিনেট ক্লজটি যদি নাউনের মতো কাজ করে তখন সেটিকে বলা হয় নাউন ক্লজ। সেটি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটিকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ, এবং সেটি যদি অ্যাডভার্বের মতো কাজ করে তখন সেটিকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। সেগুলো আমরা চিনব কিভাবে, সেটি নিয়ে একটু আমরা এবার সামনের দিকে যাই। প্রথমে নাউন ক্লজ, খুবই মজার। আসলে ক্লজ নিয়ে অনেকের যে যত প্রবলেমগুলো হয়, আসলে ক্লজ কোনো কঠিন জিনিসই না, এটা অত্যন্ত সহজ। আপনি যেই ক্লজটাই দেখুন, নাউন ক্লজ দেখুন অথবা অ্যাডজেক্টিভ ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ, যেই ক্লজগুলোই দেখুন না কেন, সেই ক্লজগুলোর কিন্তু নামটা খেয়াল করবেন। প্রথমটা কিন্তু নাউন ক্লজ, তাহলে নাউনের যে কাজ, নাউন ক্লজেরও সেই কাজটাই। এখানে দেখুন, হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট, সে আমাকে জিজ্ঞেস করলো যে আমি কেন দেরি করে এসেছিলাম। সো এখানে সাবঅর্ডিনেট ক্লজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এজন্য এটা হচ্ছে নাউন ক্লজ। এটি কেন অ্যাডজেক্টিভ ক্লজ নয় কিংবা কেন অ্যাডভার্বিয়াল ক্লজ নয়? প্রথম কথা হলো, এটি কোনো অ্যাডজেক্টিভ ক্লজ নয় এ কারণে যে এটি অ্যাডজেক্টিভের যে বৈশিষ্ট্য, একটা নাউনকে কিংবা প্রোনাউনকে বর্ণনা করা, এটি কিন্তু কোনো নাউন বা প্রোনাউনকে এখানে বর্ণনা করে না, সেজন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ নয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এটি কেন অ্যাডভার্বিয়াল ক্লজ নয়? অ্যাডভার্বিয়াল ক্লজ হতে হলে অ্যাডভার্বের যে বৈশিষ্ট্য, দুইটা বৈশিষ্ট্য আছে আমরা জানি। একটা হচ্ছে যে এটা কোনো অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব কিংবা ভার্বকে বর্ণনা করবে, একটা অ্যাডভার্ব, সেটি কিন্তু এটা করছে না।
আরেকটি কারণ হচ্ছে অ্যাডভার্বের যে ক্লাসিফিকেশনগুলো আছে, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ কজ, অ্যাডভার্ব অফ কন্ডিশন, অ্যাডভার্ব অফ পারপাস, সেগুলো একটার মধ্যেও পড়ে না। আমি একটু পরে বলবো, তখন সেগুলো আরো বুঝতে পারবেন সামনে ভালোভাবে। যাই হোক, তাহলে আমরা এখানে বুঝলাম যে এটা হচ্ছে নাউন ক্লজ, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটা হচ্ছে নাউন ক্লজ। এটা কোনো নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে না, তাই অ্যাডজেক্টিভ ক্লজ হবে না, এবং অ্যাডভার্বেরও কোনো ক্রাইটেরিয়া এখানে না থাকা, এটা অ্যাডভার্বিয়াল ক্লজও হবে না। পরের অংশটা দেখুন, আই নো হোয়ার হি লিভস, আমি জানি সে কোথায় বাস করে। এটাও কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহৃত নাউন ক্লজ। অনেকে কিন্তু হোয়ার হি লিভস, হোয়ার একটা প্লেস, প্লেস দেখে মনে করতে পারেন যে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্ব অফ প্লেস, কিন্তু আসলে দেখুন অ্যাডভার্ব হতে হলে খালি যে টাইম, প্লেস, তারপরে হচ্ছে কজ বা রিজন, পারপাস, কন্ডিশন, এগুলো থাকলে যে অ্যাডভার্ব হবে এমন কোনো কথা নেই। আপনাকে খেয়াল করতে হবে যে অ্যাডভার্ব হতে হলে ভার্বকে কিংবা অ্যাডজেক্টিভকে কিংবা অ্যাডভার্বকে বর্ণনা করতে হবে। তাহলে আপনার মনে প্রশ্ন হতে পারে যে এখানে তো একটা ভার্ব আছে, তবে কি সে এই ভার্বটাকে বর্ণনা করে কিনা? যদি বর্ণনা করে তাহলেই কিন্তু সেটা অ্যাডভার্ব হবে। এখানে দেখুন ভার্বকে প্রশ্ন করুন, আই নো হোয়ার হি লিভস, আমি জানি কোথায় সে বাস করে। প্রশ্ন করুন, আমি কি জানি? এটা কিন্তু পুরোপুরি উত্তর দিচ্ছে না। আমি কিন্তু অনেক কিছু জানতে পারি, এখানে যে সে কোথায় বাস করে সেটাই যে এখানে জিজ্ঞেস করলে আনসার পাওয়া যাচ্ছে এমনটা না। এই জন্য আমরা বলছি এখানে ভার্ব আছে, কিন্তু ভার্বকে কিন্তু পরের অংশটা বর্ণনা করছে না। ভার্বকে বর্ণনা না করলে সে কিন্তু অ্যাডভার্ব হবে না। এই জন্য এখানে ওয়ার হি লিভস এটা একটা প্লেস মনে হলেও এটা কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস মনে করে অ্যাডভার্বিয়াল ক্লজ বলার কোনো সুযোগ নেই। এটাকে সরাসরি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট। ঠিক পরেরটা দেখুন, একই ঘটনা, আই নো হাউ হি স্ট্রাগলড এগেইনস্ট হবে এখানে, এগেইনস্ট পভার্টি, আমি জানি সে কিভাবে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। সো এটাও কিন্তু নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট, অবজেক্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহৃত হয়েছে। এতক্ষণ তো নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট, অবজেক্ট হিসেবে নাউন ক্লজ দেখলাম প্রথম তিনটাতে। এবার আমরা যদি পরেরটাতে আসি, দেখি হোয়াট হি সেড ইজ ইম্পর্টেন্ট, সে যা বলল সেটি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে নাউন ক্লজ অ্যাজ সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত নাউন ক্লজ। এরপরটা দেখি, তারা আমাকে জিজ্ঞেস করলো যে আমি তাদের সাথে বিকাল বেলায় দেখা করতে পারতাম কিনা। এটাও নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট, এটাও অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। ঠিক পরেরটা দেখুন, নোবডি নোজ ওয়েন হি উইল ডাই, কেউই জানে না সে কখন মারা যাবে। এটাও নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট, অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। ঠিক পরেরটা দেখি, একই ঘটনা, এই যে এটার মতো, হি আস্কড মি ইফ মাই নেম ইজ রাজু, সে আমাকে জিজ্ঞেস করলো যে আমার নাম রাজু কিনা। তাহলে এগুলো হচ্ছে নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট। এই যে এগুলো, এটা 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 এবং এটা, এই কয়েকটা মাঝখানের এটা বাদ দিয়ে বাকিগুলো নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট। আর শুধুমাত্র এখানে 4 নাম্বারটা যেটা দেখা যাচ্ছে, 4 নাম্বারটা হচ্ছে নাউন ক্লজ অ্যাজ সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ, আর পরের গুলো হচ্ছে অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। তো নাউন ক্লজ সম্পর্কে শুধু জানলে হবে না, আমাদের কনফিউশন দূর করার জন্য অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজগুলো কিন্তু জানতে হবে, তাহলে কনফিউশনটা দূর হবে। পরেরটাতে আসি, অ্যাডজেক্টিভ ক্লজ। আপনাদের নিশ্চয়ই আমি বলেছিলাম যে অ্যাডজেক্টিভ হতে হলে, এবং আপনারা জানেনও, আপনাদের যে এতদিন থেকে পড়েছেন সেখান থেকে একটা ন্যূনতম যে নলেজটা আছে সেই নলেজ থেকে আপনাদের জানা আছে যে অ্যাডজেক্টিভ হতে হলে সেটিকে কোনো নাউন কিংবা নাউন বা প্রোনাউনকে বর্ণনা করতে হবে, তাহলে কিন্তু সে অ্যাডজেক্টিভ হতে পারবে। তো চলুন এখানে আমরা দেখি যে এই ক্লজগুলো যেগুলো আমরা অ্যাডজেক্টিভের তালিকা লিখেছি সেগুলো কোনো নাউন কিংবা প্রোনাউনকে বর্ণনা করে কিনা। যদি করে, নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে, তাহলে আমরা ইজিলি বুঝে নিব যে হ্যাঁ এটা আসলে অ্যাডজেক্টিভ ক্লজ। দেখুন, দিস ইজ দ্য বুক আই লস্ট, এটি হচ্ছে সেই বইটি যেটি আমি হারিয়েছিলাম। এখানে দেখুন দ্য বুক, এই যে বুকটা আছে, বুক একটা নাউন, এবং নাউনের পরে কিন্তু পরের অংশটা আগের, মানে এটা হচ্ছে সেই বইটা যেটা আমি হারিয়েছিলাম। তাহলে আই লস্ট কথাটা কিন্তু ওই দি বুক সম্পর্কে বলা হচ্ছে, মানে নাউনটা সম্পর্কে বলা হচ্ছে। তাহলে যেহেতু নাউন সম্পর্কে বলছে, তাহলে অবশ্যই এই ক্লজটা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ সে তার পূর্বের নাউনকে বর্ণনা করছে। ঠিক পরেরটা দেখুন, আই রিমেম্বার দ্য প্লেস ওয়্যার আই ওয়াজ বর্ন, আমি স্মরণ করতে পারি সেই জায়গাটিকে যেখানে আমি জন্মেছিলাম। তাহলে এখানে খেয়াল করুন, হোয়ার দেখে আমরা অনেকেই অ্যাডভার্ব অফ প্লেস একটা জায়গা মনে করে অ্যাডভার্বিয়াল ক্লজে টিক দিয়ে চলে আসতে পারি, কিন্তু এটা করা যাবে না। এই কারণে যে আপনি এখানে খেয়াল করুন, এটা বোঝার জিনিস। দেখুন দ্য প্লেস আছে সামনে, এবং এই নাউনটা সম্পর্কে কিন্তু পরের অংশটা বলছে। আই রিমেম্বার দ্য প্লেস, আমি সেই জায়গাটাকে স্মরণ করতে পারছি যে জায়গাটাতে আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে ওয়্যার আই ওয়াজ বর্ন, এই অংশটা কিন্তু
দ্য প্লেস এই নাউনটা সম্পর্কে বলছে, তাহলে নাউন সম্পর্কে যেহেতু বলছে তাই সে কিন্তু অবশ্যই অবশ্যই অ্যাডজেক্টিভ। ঠিক পরেরটা যদি আমি এখন দেখি, আই ডোন্ট লাইক দ্য পিপল হু আর আনটাইডি, যে সকল লোকজন আনটাইডি তাদেরকে আমি পছন্দ করি না। তাহলে দি পিপল সম্পর্কে বলছে কিন্তু হু আর আনটাইডি এই অংশটা, তাহলে এই অংশটা যেহেতু দ্য পিপল সম্পর্কে বলছে এই কারণে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ দ্য পিপল এটা হচ্ছে নাউন। পরেরটা দেখি আমরা, দুঃখিত সেন্টেন্সটা কমপ্লিট হয়নি, এটা বাদ দিয়ে দিন। পরেরটা দেখি আমরা, দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড সাকসিডস ফাইনালি। এখানে সাকসিডস ফাইনালি এটা নিচে দাগ হবে না, দাগ হবে হলো এটার নিচে, হু ওয়ার্কস হার্ড। দ্য ম্যান, এই যে দ্য ম্যান এটা একটা নাউন, দ্য ম্যান এখানে একটা নাউন, এই নাউনটা সম্পর্কে বলছে হু ওয়ার্কস হার্ড, সেই মানুষটি যে কিনা কঠোর পরিশ্রম করে সে হচ্ছে অবশেষে সফল হয়। তাহলে হু ওয়ার্কস হার্ড এই অংশটা কার সম্পর্কে বলা হচ্ছে? দ্য ম্যান সম্পর্কে বলা হচ্ছে। দ্য ম্যান তো নিঃসন্দেহে একটা নাউন, ম্যানটা নাউন হওয়ার কারণে পরের অংশটা কিন্তু ওই নাউনকে আগের যে নাউনটা আছে সেই নাউন সম্পর্কে বর্ণনা করার কারণে হু ওয়ার্কস হার্ড এই অংশটা কিন্তু অবশ্যই অবশ্যই অ্যাডজেক্টিভ। ঠিক পরের বাক্যটা যদি আমি এখন একটু দেখি, রবি ওয়াজ আ পুয়ার বয় হু লিভড ইন দ্য অরফেনেজ। রবি একটা গরিব ছেলে যে কিনা একটা এতিমখানায় বসবাস করেছিল। তাহলে দ্য পুয়ার বয়, আ পুয়ার বয়, যে বয়টা দেখতে পাচ্ছেন এই বয়টা সম্পর্কে পরের অংশটা বলছে হু লিভড ইন দ্য অরফেনেজ, যে কিনা এতিমখানায় বাস করেছিল। তাহলে এতিমখানায় বাস করেছিল কে? ওই যে ছেলেটি, দ্য বয়, আ পুয়ার বয়, এই বয় একটা নাউন, এই নাউনটা সম্পর্কে পরের অংশটা বলছে, এই কারণে পরের অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক পরেরটা যদি আমরা দেখি, আই নিউ দ্য রিজন ওয়াই হি ওয়াজ অ্যাংরি, আমি আসলে কারণটা জানতাম কি কারণে সে আসলে রাগান্বিত ছিল। তাহলে এখানে দ্য রিজন এটা একটা নাউন এবং নাউনকে বর্ণনা করছে পরের অংশটা, দ্য রিজন ওয়াই হি ওয়াজ অ্যাংরি। তাহলে হোয়াই হি ওয়াজ অ্যাংরি এই অংশটা দ্য রিজন এই নাউনটাকে বর্ণনা করার কারণে পরের অংশটা কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক পরেরটা যদি আমি তাকাই, হি গেভ দ্য নিউজ, হি গেভ মি ওয়াজ ফলস, ওয়াজ ফলসের নিচে দাগ হবে না, শুধু এখানে হি গেভ মি এই অংশটার নিচে দাগ হবে। আর দ্য নিউজ, এই দ্য নিউজ অংশটা হচ্ছে একটা নাউন এবং নাউনের পরের অংশটা হি গেভ মি, দ্য নিউজ হি গেভ মি, সেই নিউজটা বা খবরটা যেটা আমাকে সে দিয়েছিল সেটা মিথ্যা ছিল। তাহলে হি গেভ মি অংশটা দ্য নিউজ সম্পর্কে বলা হচ্ছে, এই জন্য দ্য নিউজ যেহেতু নাউন এবং নাউনকে যেহেতু বর্ণনা করছে হি গেভ মি অংশটা বা নাউন সম্পর্কে বলছে, তাই হি গেভ মি অংশটা অবশ্যই অবশ্যই অ্যাডজেক্টিভ। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে সবগুলোর মূল কথা হচ্ছে যে এরা নাউনকে যদি বর্ণনা করে তাহলেই কিন্তু এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রোনাউনকে বর্ণনা করতে পারতো, কিন্তু এখানে আসলে কোনো প্রোনাউন ছিল না, সবগুলো এখানে আসলে নাউন ছিল, যে নাউনগুলোকে তারা বর্ণনা করেছিল বলে তারা প্রত্যেকটি যে আন্ডারলাইন করা অংশটা সেগুলো সবাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন, আরো বুঝতে পারবেন অ্যাডভার্বিয়াল ক্লজগুলো আলোচনা করলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। আর শেষে তো আপনাদের জন্য প্রশ্ন থাকছে, ও আরেকটা আছে অ্যাডজেক্টিভ ক্লজ থেকে। দেখুন, দ্য নিউজ দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে ইজ নোন টু অল, গতকালকে তুমি যেই খবরটি শুনেছিলে বা তুমি যা শুনেছিলে যে খবরটি সেটি সবার জানা। তো এখানে দ্য নিউজ সম্পর্কে বলা হচ্ছে, দ্য নিউজ সম্পর্কে বলা হচ্ছে এই জন্য দ্য নিউজ দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে, যেহেতু এটা নাউন, নাউনের সম্পর্কে বলছে পরের অংশটা, তাহলে পরের অংশটা অবশ্যই অ্যাডজেক্টিভ। এবার আমরা চলে আসি অ্যাডভার্বিয়াল ক্লজ, তাহলে আমরা বুঝতে পারবো আরো ক্লিয়ারলি। দেখুন, আপনাদের আমি গতকালকে বলেছিলাম যে অ্যাডভার্ব বেশ কয়েক ধরনের হতে পারে, তার মধ্যে আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছু, যে অ্যাডভার্ব বেশ কয়েক ধরনের হতে পারে। অ্যাডভার্ব অফ টাইম হতে পারে, অ্যাডভার্ব অফ প্লেস হতে পারে, অ্যাডভার্ব অফ রিজন হতে পারে বা কজ হতে পারে, অ্যাডভার্ব অফ পারপাস হতে পারে। চারটা বললাম, এর পরের পাতায় আছে, দেখুন আমি এগুলো নিয়ে আরেকবার বলবো, সমস্যা নেই। অ্যাডভার্ব অফ কন্ডিশন হতে পারে, অনেক ধরনের অ্যাডভার্ব কিন্তু হতে পারে। আমরা একটু ব্যাক করি, দেখুন 38তম বিসিএস এর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ হট, আঘাত করো যখন লোহাটা গরম থাকে তখন। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ আমি আবার আপনাকে বলছি যে অ্যাডভার্ব বলা হবে, অ্যাডভার্বের কাজ কিন্তু আপনাকে ভুলে যাওয়া যাবে না। অ্যাডভার্বের কাজ হচ্ছে তিনটা জিনিসকে সে বর্ণনা করতে পারে, একটা হচ্ছে ভার্বকে অথবা কোনো অ্যাডজেক্টিভকে কিংবা অথবা কোনো একটা অ্যাডভার্বকে। যদি ভার্বকে কিংবা অ্যাডজেক্টিভকে কিংবা অ্যাডভার্বকে বর্ণনা করে তাহলেই কিন্তু সে অ্যাডভার্ব। তো দেখি আমরা এখানে ভার্বকে বা অ্যাডজেক্টিভকে কিংবা অ্যাডভার্বকে বর্ণনা করে কিনা। ইয়েস, প্রথমটা দেখুন, স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ হট, আঘাত করো যখন লোহাটা গরম থাকে তখন।
আঘাত করো, কখন আঘাত করো। ওয়েন যদি আপনি ভার্বকে প্রশ্ন করেন, স্ট্রাইক, ওয়েন টু স্ট্রাইক, কখন আঘাত করতে বলা হচ্ছে। ওয়াইল দ্য আয়রন ইজ হট, যখন লোহাটা গরম থাকে। তাহলে এটা কিন্তু সময়টা বলে দিচ্ছে যে কখন আমাকে, কোন সময় আমাকে স্ট্রাইক করতে হবে। তাহলে এটা কিন্তু সময়, ভার্বকে প্রশ্ন করলে সে যেহেতু সময় বলে দিচ্ছে, টাইমটা বলে দিচ্ছে, এবং ভার্বকে প্রশ্ন করলে যেহেতু আনসার দিচ্ছে, অতএব সেটা অ্যাডভার্ব, আর যেহেতু সেটা প্রশ্ন করলে আনসারটা দিচ্ছে সময়ের, এই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম সংক্রান্ত ক্লজ। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। সো এটা খুব সহজ বিষয়। পরেরটা দেখি আমরা। আই শ্যাল গো ওয়ার হি লিভস, আমি যাব, কোথায় যাব। ভার্বকে প্রশ্ন করুন, কোথায়, ওয়ার, ওয়ার হি লিভস, যেখানে সে বাস করে। তাহলে এখানে প্রশ্ন করলে সে যেহেতু স্থানটা বলে দিচ্ছে, ভার্বকে প্রশ্ন করলে আনসার দিচ্ছে বলে অ্যাডভার্ব, আর যেহেতু এটা প্লেস ইন্ডিকেট করছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে এই ক্লজটা যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, সেই ক্লজটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে, এরপর পরেরটা দেখুন। ইউ মে গো হোয়ার এভার ইউ লাইক, আপনি যেতে পারেন যেখানে আপনার ইচ্ছা বা যেখানে আপনার ভালো লাগে। আপনি যদি ভার্বকে প্রশ্ন করেন কোথায় যেতে পারেন আপনি, তাহলে এরা বলে দিচ্ছে হোয়ার এভার ইউ লাইক, যেখানে আপনার ইচ্ছা। তাহলে এখানে ভার্বকে আনসার দিলে, প্রশ্ন করলে সে যেহেতু প্লেস সংক্রান্ত আনসার দিচ্ছে, অতএব এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, মানে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। পরেরটা দেখুন। আই কুড নট গো টু কলেজ, আমি কলেজে যেতে পারি নাই, কেন, কেন যেতে পারি নাই। ভার্বকে প্রশ্ন করেন, ভার্ব কিন্তু আনসার দিবে, বিকজ আই ওয়াজ ইল, কারণ আমি অসুস্থ ছিলাম তাই। তাহলে এখানে এটা কিন্তু কারণ দর্শাচ্ছে, এজন্য এটা হচ্ছে অ্যাডভার্ব অফ কজ বা রিজন সংক্রান্ত ক্লজ, এন্ড দ্যাটস ওয়াই এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন বা কজ। পরেরটা দেখি আমরা। উই রিড দ্যাট উই মে লার্ন, উই রিড সো দ্যাট উই মে লার্ন, আমরা পড়ি যাতে আমরা শিখি। তাহলে আমরা কেন পড়ি, কি উদ্দেশ্যে পড়ি। তাহলে ভার্বকে প্রশ্ন করেন কি পারপাসে আমরা পড়ি, উত্তর হচ্ছে দ্যাট উই মে লার্ন, মানে সো দ্যাট উই মে লার্ন, যাতে আমরা শিখি। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ পারপাস সংক্রান্ত ক্লজ, এই জন্য এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস। ঠিক পরেরটাতে আসি, পরের পৃষ্ঠায়। আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাব না। আনলেস ইউ গো উইথ মি, যদি না আপনি আমার সাথে যান। তাহলে এটা কিন্তু শর্ত বোঝাচ্ছে, আমি যাব না, কি শর্তে যাব না, যদি না আপনি আমার সাথে যান। এটা হচ্ছে শর্ত বা কন্ডিশন সংক্রান্ত অ্যাডভার্ব, এই জন্য এটাকে আমরা বলছি অ্যাডভার্ব অফ কন্ডিশন। আপনারা জানেন যে কন্ডিশনাল সেন্টেন্স যেগুলো হয়, এগুলো ইফ অথবা আনলেস দিয়ে হয়। এই কারণে আপনি যখন ইফ বা আনলেস দেখবেন, যদি অথবা যদি না, আই উইল নট গো দেয়ার, আমি যাব না যদি না তুমি আমার সাথে যাও, অথবা ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফল হবে। তাহলে এখানে কিন্তু যদি এবং যদি না অর্থাৎ দুটো শর্ত বোঝাচ্ছে। শর্ত বোঝানোর কারণে, কন্ডিশন বোঝানোর কারণে, এগুলো কন্ডিশনাল সেন্টেন্সেস হওয়ার কারণে, কন্ডিশন যেহেতু বোঝাচ্ছে তাই এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ কন্ডিশন। তবে এখানে আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে, বললাম যে কন্ডিশন বোঝালে সেগুলো অ্যাডভার্ব অফ কন্ডিশন হিসেবে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, কিন্তু ইফ থাকলেই, আপনি এখানে ইফ দেখলেন, ইফ দেখে আপনি করলেন কি অ্যাডভার্ব অফ কন্ডিশন মনে করে আপনি দাগালেন, ঠিক আছে, এগুলো কন্ডিশন বোঝাচ্ছে বলে আমরা ইফ এবং আনলেস সংক্রান্ত যে বাক্যগুলো আছে কন্ডিশন বোঝালে এগুলো আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলছি। কিন্তু ইফ থাকলে যে সবসময় কন্ডিশন বোঝাবে এমন কোনো কথা নেই। আর যদি কন্ডিশন বোঝায় তবেই কিন্তু সেগুলো অ্যাডভার্ব অফ কন্ডিশন। কিন্তু নিচে একটা বাক্য দেখুন, হি আস্কড মি ইফ আই নিউ হিম, এখানে ইফ দিয়ে কি কন্ডিশন বোঝাচ্ছে, কোনো শর্ত বোঝাচ্ছে কি। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো আমি তাকে চিনতাম কিনা, এটা কিন্তু কোনো শর্ত বোঝাচ্ছে না। এই ইফ যেটা আছে এখানে, এই ইফটা কোনো শর্ত বোঝায় না, এটা মূলত আসলে ওয়েদার অর্থে ব্যবহৃত হয়েছে। হি আস্কড মি ওয়েদার আই নিউ হিম, মানে হি আস্কড মি ইফ আই নিউ হিম অর নট, আমি তাকে আসলে কিনা বা আমি চিনতাম কিনা। এটা কিন্তু কোনো শর্ত বোঝায় নাই। এই শর্ত বা কন্ডিশন নিচের বাক্যে ইফ দ্বারা না বোঝানোর কারণে নিচের বাক্যটাতে ইফ আছে, কিন্তু তারপরেও এটা অ্যাডভার্ব অফ কন্ডিশন নয়, এই কারণে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজও নয়। তাহলে আমরা এখান থেকে সার কথা যেটা বলবো সেটা হচ্ছে যে ইফ দেখলেই আমরা যে অ্যাডভার্ব মনে করব এমন কোনো কথা নেই। মূল কথা হচ্ছে ইফ যদি কোনো বাক্যে থাকে তাহলে দেখবো আমরা সেটা কোনো শর্ত বোঝাচ্ছে কিনা। যদি কোনো কন্ডিশন বা শর্ত বোঝায়, যেমনটা এখানে দেখা যাচ্ছে, তাহলে আমরা বলবো যে হ্যাঁ এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর ইফ যদি কন্ডিশন না বুঝিয়ে ওয়েদার অর্থে ব্যবহৃত হয় তাহলে সেটা নাউন ক্লজ হবে এবং সেটা অবজেক্ট হিসেবে, অ্যাজ অবজেক্ট, নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট।
এটাই হচ্ছে মূল কথা। তা আমরা যদি বুঝতে পেরে থাকি তাহলে আমরা একটু প্রসিড করি। আপনাদের জন্য কোয়েশ্চেন থাকবে, এখন 4টা কোয়েশ্চেন থাকবে। আমাদের আলোচনা মোটামুটি একদম শেষ পর্যায়ে। আশা করছি বুঝতে পেরেছেন এবং আপনাদের যে অর্জিত জ্ঞান সেখান থেকে চেষ্টা করবেন, আশা করছি খুব সহজেই পারবেন। ওকে, প্রথম কোয়েশ্চেন, ঝটপট একটু কমেন্টে লিখুন সঠিক আনসারটা কি হবে। আই ডোন্ট নো হু হ্যাজ কাম টুডে। আমি জানি না আজকে কে এসেছে। ঝটপট বলুন যে এটা কোন ক্লজ। পারছেন না? আচ্ছা আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। আই ডোন্ট নো হু হ্যাজ কাম টুডে। দেখুন এটা কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সো এটা নাউন ক্লজ। এটা না বোঝার কিছু নেই। সঠিক উত্তর, হ্যাঁ মনিরুজ্জামান মনির ভাইয়া, অনেক ধন্যবাদ। এটা নাউন ক্লজ, নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট। হ্যাঁ একদম সঠিক উত্তর, অভিনন্দন ভাইয়া, অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমি পরের প্রশ্নে যাচ্ছি। এটা নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট, অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। এটি কেন না ভাইয়া, ফারুক মিয়া যিনি এ এর সি লিখেছেন, আপনার জন্য একটু আমি ব্যাখ্যা দিয়ে দিই, নাহলে আবার গুলিয়ে ফেলবেন, সমস্যা হয়ে যাবে। ভাইয়া আমি বলছি 1 নম্বর সি হবে না, কারণ হচ্ছে এটা নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট। আচ্ছা ধরে নেন আপনি সেটা মনে রাখতে পারছেন না, তাহলে আপনি মনে রাখেন যে কেন সেটা অ্যাডজেক্টিভ ক্লজ না কিংবা অ্যাডভার্বিয়াল ক্লজ না। প্রথম কথা হলো, মনিরুজ্জামান ভাইয়া যেমনটি লিখেছেন একটু আগে যে এটা নাউন ক্লজ, এর কারণ হচ্ছে এটি অ্যাডজেক্টিভ ক্লজ না হওয়ার কারণ হচ্ছে এই সামনে এই জায়গাটাতে কোনো নাউন নেই। কোনো নাউন না থাকার কারণে সে পরের অংশটা কিন্তু আগের নাউনকে বর্ণনা করছে না, এজন্য কোনো এটা অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারবে না। আবার এটা ভার্ব যেটা আছে সেই ভার্বকে প্রশ্ন করলে সেটা টাইম, প্লেস, কজ বা রিজন বা পারপাস কোনো কিছুই বলছে না, এজন্য এটা কোনোভাবে অ্যাডভার্বিয়াল ক্লজও হতে পারবে না। পরের কোয়েশ্চেনটার একটু আনসার দেবেন ঝটপট। দিস ইজ দ্য প্লেস ওয়ার আই ওয়াজ বর্ন। এটি হচ্ছে সেই জায়গা যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। এটা অনেক সহজ, আনসার দেখাই যাচ্ছে যারা বুঝতে পারছেন। জি, আপনারা অনেকে চেষ্টা করছেন কিন্তু হয়তো সময় লাগছে আপনাদের। এটা অত্যন্ত সহজ, এখানে একটু খেয়াল করুন, বুঝতে পারবেন। ক্লু দিচ্ছি, চেষ্টা করেন। দিস ইজ দ্য প্লেস ওয়ার আই ওয়াজ বর্ন। জায়গা দেখে কেউ ঘাবড়ে যে অ্যাডভার্বিয়াল ক্লজ দাগায়েন না, এখানে দেখতেই পাচ্ছেন দিস ইজ দ্য প্লেস আছে এবং সেই প্লেস সম্পর্কে বলছে ওয়ার আই ওয়াজ বর্ন। তাহলে যেহেতু প্লেস একটা নাউন এবং প্লেস সম্পর্কে পরের অংশটা বলছে, তাহলে এটা অবশ্যই কি ক্লজ হবে? অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে ওয়ার আছে কিন্তু কেন? এটা অ্যাডভার্ব বা প্লেস নয়, প্রশ্ন আসতে পারে মনে। এটার ব্যাখ্যা আমি আগেই দিয়েছি, সেটা হচ্ছে আপনার যে ভার্বটা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনি, এই ভার্বটাকে প্রশ্ন করেন দিস ইজ কি, এটা প্রশ্ন করলে কি আনসার দেয় কোনো? ওয়ার আই ওয়াজ বর্ন এটা কি আনসার দেয় না। আপনি যদি দ্য প্লেসকে জিজ্ঞেস করেন কোন প্লেস, তখন সে কিন্তু আনসার দিচ্ছে ওয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি বাস করতাম। তাহলে এটা যেহেতু নাউনকে আনসার দিচ্ছে, ভার্বকে আনসার দিচ্ছে না, নাউন সম্পর্কে বলছে, ভাব সম্পর্কে বলছে না। নাউন সম্পর্কে যে বলে সে তো অবশ্যই অ্যাডজেক্টিভ, এই জন্য এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ। ফাইন, থ্যাংক ইউ। সেকেন্ড গেল, এবার আমরা থার্ড কোয়েশ্চেনটাতে চলে আসি। একটু ট্রাই করুন, ট্রাই টু ডু ইট অ্যাজ আই সে। এটি ওভাবে করার চেষ্টা করুন যেভাবে আমি বলি। আরেকটা মাত্র কোয়েশ্চেন আছে। আচ্ছা আমি বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নিন। অনেকে চেষ্টা করছেন, অনেকে কনফিউজড পারবো কিনা এই জন্য দুশ্চিন্তায় আনসার দিচ্ছেন না। আচ্ছা আমি আনসারটা দিয়ে দিচ্ছি। ট্রাই টু ডু ইট অ্যাজ আই সে, এটি করার চেষ্টা করুন যেভাবে আমি বলি। তাহলে ভার্বকে প্রশ্ন করুন কিভাবে করার চেষ্টা করুন, যেভাবে আমি বলি। এটা কিন্তু ম্যানারটা বলে দিচ্ছে যে কি ম্যানারে করব, যেভাবে আমি বলি, যেই পদ্ধতিতে আমি বলি সেই পদ্ধতিতেই করুন। তাহলে ভার্বকে প্রশ্ন করলে সে যেহেতু ম্যানার বলে দিচ্ছে, ভার্বকে প্রশ্ন করলে এটা কিন্তু ম্যানার বলে দিচ্ছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেটাকে আপনার হাউ দিয়ে যদি আমরা কোয়েশ্চেন করি কোনো বাক্যকে, হাউ দিয়ে কোয়েশ্চেন করলে যে আনসারটা পাবো সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এই কারণে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আশা করছি বুঝতে পেরেছেন, এটা খুবই সহজ ছিল, একটু চেষ্টা করলে আমরা পারতাম। তাহলে আমরা প্রসিড করি 4 নম্বর কোয়েশ্চেনে, এটা একটু ট্রাই করুন। আই টুক নো নোটিস অফ হিম সো হি ফ্লিউ ইনটু রেজ। অনেকে আমাকে ইনবক্স করছেন, না ভাইয়া একটু কমেন্টে লিখবেন প্লিজ, ইনবক্সে গুলো আমি এখান থেকে দেখতে পাবো না। কমেন্টে যারা লিখছেন তারা একটু লিখুন, কমেন্টে লিখুন।
পারছেন না? আমি বলে দিচ্ছি, এটা সহজ প্রশ্ন, একটু চেষ্টা করলেই পারবেন। এটা কি নাউন ক্লজ হবে, অ্যাডজেক্টিভ ক্লজ হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ হবে? না, এটা হবে হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আপনাদের নিশ্চয়ই মনে আছে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলোর কথা। কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো নিশ্চয়ই মনে আছে। অ্যান্ড আপনাদের আমি একদিন একটা টেকনিক বলেছিলাম, মনে আছে কিনা? কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো মনে রাখার উপায় হচ্ছে ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ মনে রাখবেন, তাহলে আপনি কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো ইজিলি মনে রাখতে পারবেন। এফ তে হচ্ছে ফর, এফ ও আর, ফর। এ তে হচ্ছে অ্যান্ড, এ অ্যান্ড ডি, অ্যান্ড। এন তে হচ্ছে নর, এন ও আর, নর। বি তে হচ্ছে বাট, আর ও তে হচ্ছে অর, ও আর, অর। অয় তে হচ্ছে ইয়েট, ওয়াই ইটি, ইয়েট। এবং এস তে হচ্ছে সো, এস ও, সো। তাহলে এই যে ফ্যান বয়েজ বললাম, এফ তে ফর, এ তে অ্যান্ড, এন তে নর, বি তে বাট, ও তে অর, ওয়াই তে ইয়েট, এস তে সো। এই ফ্যান বয়েজ যদি আপনি মনে রাখেন, ফ্যান বয়েজ গুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশন ধারী যে ক্লজগুলো থাকবে সেগুলো অবশ্যই অবশ্যই কোঅর্ডিনেট ক্লজ হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে সো না থেকে অ্যান্ড, অর, বাট, ইয়েট, সো, তারপরে হচ্ছে যেগুলো আমরা বললাম এখনই ফ্যান বয়েজ হিসেবে, এগুলো যে কোনোটা থাকতে পারে, তাহলে এটা অবশ্যই অবশ্যই কোঅর্ডিনেট ক্লজ হবে, কারণ এটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেট ক্লজ থাকে। কখনোই এখানে কি সাবঅর্ডিনেট ক্লজ থাকে? সাবঅর্ডিনেট ক্লজ তো এগুলো, সাবঅর্ডিনেট ক্লজ এগুলো কোনোভাবেই হতে পারবে না। এখানে হবে হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আশা করছি বুঝতে পেরেছেন। আমার পক্ষ থেকে কোয়েশ্চেন শেষ। এবার আপনাদের পক্ষ থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে ক্লজ সংক্রান্ত, তাহলে এগুলো আমরা নিচ্ছি। একটু কমেন্টে লিখবেন, আমাকে অনেকে ইনবক্স করছেন মেসেঞ্জারে, এটা প্লিজ করবেন না এখন। বুঝতে পেরেছি আপনারা সবকিছুই বুঝেছেন। কোয়েশ্চেন থাকে না দুই ক্যাটাগরির, একটা হচ্ছে যারা সবই বুঝে, আর একটা হচ্ছে যারা কিছুই বুঝে না। আমি ধরে নিচ্ছি আপনারা সবই বুঝেছেন, এজন্য আপনাদের কোনো কোয়েশ্চেন নেই। তাহলে যদি কোনো কোয়েশ্চেন না থাকে, তাহলে ক্লাসটি দেখার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও টিল দ্য এন্ড উইথ পেশেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন। হোপ ইনশাআল্লাহ I will catch you in the next one. Till then, take care, stay at home, stay safe, and pray to the Almighty Allah. Allah Hafiz. Assalamu alaikum